হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমি ক্লাস 11-এর যে তোমাদের গদ্যটি আছে পুঁইমাচা, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন ফার্স্ট সেমিস্টারে, সেটা আজকে পড়াবো। তো তার আগে বলি, আমি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আগে আগে যেগুলো করেছি আমি ভিডিওগুলো, সেগুলো 8, 9, 5, 6, 10 এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে দেখতে। তাহলে আমি ফার্স্ট সেমিস্টারের যে গদ্য আজকে তোমাদের 11-এর ক্লাস 11-এর সেটা আজকে আমি পড়াবো। পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কোথা থেকে কোশ্চেন আসবে, কী আসবে, এমসিকিউ কেমন আসবে, সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তা দুটো পার্টে আমি তোমাদেরকে পড়াবো। সেটা আজকে কতটুকু পাচ্ছি দেখি, তারপরে আর একদিন লাগবে শেষ করব। তো অবশ্যই তোমরা এটা দেখবে যে এই গদ্যটা পুঁইমাচাটা, তাহলে তোমাদের কাছে সেটা সহজ হয়ে যাবে, জলের মতো সহজ হয়ে যাবে। আর বোঝাই লাগবে না। আমার কথাগুলো শুনে তোমরা বই নিয়ে তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, তাহলে এবার আমি চলে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে লেখক পরিচিতিটা আছে সেখানে আমি চলে এসেছি। দেখো, বিভূতিভূষণের জন্ম হলো 1894 পয়লা নভেম্বর, 12ই সেপ্টেম্বর, আর মৃত্যু হলো 1950 পয়লা নভেম্বর। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 24 পরগনার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া যে মুরাতিপুর গ্রাম, সেই মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাল্যকাল খুব দারিদ্র্যের মধ্যে কেটেছিল। শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন, প্রকৃতি প্রেমিক ছিলেন, প্রকৃতির সৌন্দর্য তাকে খুব মুগ্ধ করত। তার যে বিখ্যাত রচনা পথের পাঁচালী বইটা, আমরা উপন্যাসটি দেখতে পাই, যেটি ক্লাস 8-এর এখন পাঠ্য হয়েছে, সেই বইটি পথের পাঁচালী, আম আটির ভেপু, যেটা বইটা বের হয়, পথের পাঁচালীর ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেটা পর্বগুলো আছে সেগুলো একদম মন কেড়ে নেয়। তোমরা অনেকেই সবাই পড়েছো, আর পথের পাঁচালীটাই শুধু পড়েছো। নেক্সট যেটা অপুর কল্পনা, অপুর সংসার সিনেমাও হয়েছে, সেটা পড়লে তোমরা আরোই বুঝতে পারবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি নিয়ে, গ্রাম বাংলার দুঃখ দারিদ্র নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে যে উপন্যাস রচনা করেছেন, তার মধ্যে সত্যিই আমাদের চোখে জল নেমে আসে। যে এই পথের পাঁচালী গল্পটা পড়লেই মনে হয় যে সেখানে আমি ঢুকে গেছি। আমার তো তাই মনে হয়। ছোট থেকেই আমি ওইটা গল্পটা পড়েছি, তখন তো আমাদের পাঠ্যই ছিল না 8-এ, কিন্তু পথের পাঁচালীটা পড়লে আর পথের পাঁচালীর কথাটা মনে পড়লে এখনও মনে হয় যেন আমি সেই নিশ্চিন্তপুরেই চলে গেছি। তাহলে পথের পাঁচালী উপন্যাসটা রচনা করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখনও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে বরণীয় হয়ে আছেন। বাংলা সাহিত্যে তিনি তার জন্য, তার উপন্যাসগুলি রচনা করার জন্যই তিনি আজও আমাদের জীবনে স্মরণীয় হয়ে আছেন। তাহলে বিভূতিভূষণের পথের পাঁচালী ছাড়াও যেটা বললাম, পথের পাঁচালীর নেক্সট ভাগটা যেটা অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত, এই যে উপন্যাসগুলি তার বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি উপন্যাস ছাড়াও অনেক গল্প, ভ্রমণ কাহিনী অনেক কিছু লিখে গেছেন। আর যা বললাম না, তার গ্রাম বাংলার দুঃখ দারিদ্র, স্বপ্ন দুর্দশা সব কিছুই ফুটে উঠেছে তার উপন্যাসে। তাই বিভূতিভূষণকে এক কথায় প্রকৃতিপ্রেমিক বলা যায়। তাহলে এবার আমরা চলে আসছি পুঁইমাচা গল্পের মধ্যে। তাহলে দেখো, এই গল্পের উৎস হলো মেঘমল্লার থেকে এই পুঁইমাচা উপন্যাসটি, গল্পটি নেওয়া হয়েছে। পুঁইমাচা এখানে এমসিকিউ পড়তে পারে,
পুঁইমাচা গল্পটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা এখানে অনায়াসে উত্তরটা দিতে পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলে এসো। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। সহায় হরি চাটুর্যে উঠানে, এখানে গল্পের চরিত্র একটা পাচ্ছি আমরা, সেই সহায় হরি চাটুর্যের বাড়ি এটা। উঠানে পা দিয়েই তার স্ত্রীকে বলছেন যে তো একটা বড় বাটি কিংবা ঘটি যা হয় কিছু দাও তো, ওই পাড়ার তারক খুঁড়ো গাছ কেটেছে, খেজুরের গাছ, হ্যাঁ একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। যখন সহায় হরি চাটুর্য উঠোনে পা দিয়ে তার স্ত্রীকে বললেন যে তোমার একটা কি ঘটি বাটি যা হয় কিছু দাও তো, একটু রস নিয়ে আসি, তার স্ত্রী অন্নপূর্ণা তখন কি করছিল দেখো, তার খড়ের রান্নাঘরটা খড়ের ছাউনি দেওয়া, সেই দাওয়ায় সেই বারান্দায় বসে শীতকালের সকালবেলা কি করছে, যে নারকেল তেলটা জমে যায় তো, হ্যাঁ তেলটা গলে থাকে না, তাই মোমের মতো তেল জমে আছে, সেটা সেই তেলের বোতলে ও ঝাঁটার কাঠিটা পুড়ে ভেতরে ভরে 2 আঙুলের সাহায্যে বের করছে। আর ঝাঁটার কাঠিতে যে লেগে আছে সেই জমানো তেলটুকু সেটা সংগ্রহ করে সে চুলে মাখাচ্ছে। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, তার স্বামীকে দেখে তাড়াতাড়ি একটু গায়ের কাপড়টা টানলেন। এটা দেখবে গ্রাম বাংলার কেন এখনকার সব মেয়েদেরই এটা ধর্ম, গুরুজন, বাবা মা শ্বশুর যাদেরকে দেখে তারা মেয়েরা একটু গায়ের কাপড়টা ঠিক করে নেয়। তাহলে গায়ের কাপড়টা ঠিক করে নিয়ে স্বামীকে দেখে তাড়াতাড়ি ঠিক করলেন, কিন্তু বাটি বা ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। একটু টেনে নিলেন গায়ে কাপড়টা, কিন্তু ঘটি বাটি আনার কোনো বিন্দুমাত্র তার আগ্রহই দেখালো না, কোনো প্রকাশই দেখালো না, এমনকি কোনো কথাও বললেন না তিনি। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, সহায় হরি এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না। সহায় হরি একটু এগিয়ে গিয়ে তাকে বলছে, কি হয়েছে, তুমি বসে আছো কেন, দাও না একটা ঘটি বাটি যা হয়। তো খেন্তি টেন্তি মানে ওর 3টে মেয়ে, তাহলে বড় মেয়েটার নাম খেন্তির সঙ্গে টেন্তি লাগিয়ে দিয়েছে, মানে আরও 2-3 মেয়ের নাম এখানে বলেনি, উজ্জ্ব রেখেছে। তাই খেন্তি টেন্তিটা সবাই আমরা যেমন বলি না, চাটা দাও, কাপড় টাপড় এই যে লাগাই একটার সঙ্গে আর একটা, সেই রকম বলছে খেন্তিরা সব কোথায় গেল, তুমি বোধহয় তেল মেখেছো, স্নান করতে যাবে তার জন্য ছোবে না। এটা গ্রাম বাংলার একটা সংস্কার বা কুসংস্কার যাই বলো না কেন, চান করার আগে তেল মাখলে কেউ ছোঁয়াছুঁয়ি কিছু করে না। তাই সহায় হরি এটার জন্য বলল, বোধহয় তুমি তেল মেখেছো, বোধহয় কিছু ছোবে না, তার জন্য বোধহয় বসে রইলে। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা তেলের বোতলটা একটু সরিয়ে দিল, তারপর স্বামীর মুখের দিকে খানিকক্ষণ চেয়ে তারপর আস্তে অত্যন্ত শান্ত সুরে বলছেন যে, তুমি মনে মনে কি ভেবেছ বলতে পারো? ঠাউরেছ মানে ভেবেছ। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিতি পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি, আবার কি?
স্ত্রীর অতিরিক্ত স্ত্রী শান্ত হয়ে আছে, সেটা সহায়ের মনে খুব ভীতি মানে ভয়ের সঞ্চার করলো। এটা যে ঝড় হওয়ার আগে যে শান্ত পরিবেশ থাকে সেই রকমের আভাস পেল। নিয়ে তিনি বলছেন যে কি হয়েছে? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন। অন্নপূর্ণা পূর্বের অপেক্ষাও আগের থেকেও একটু শান্ত হয়ে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? অন্নপূর্ণা পূর্বের অপেক্ষাও শান্ত সুরে বলল, দেখো, আমার সঙ্গে ঠাট্টা মস্করা করো না তুমি। ন্যাকামো করতে হয় অন্য সময় করবে, কিন্তু তুমি কি জানো না, তুমি খোঁজ নাও না, তোমার অত বড় বাড়িতে মেয়ে আছে আর তার বিয়ে না দিয়ে তুমি দিন রাত রস খেয়ে আর মাছ ধরে কাটাবে? মাছ এরকম করে কি কিছু চলতে পারে? গায়ে কি গুজব রটেছে তুমি জানো? কি বলছে সবাই যে অত বড় মেয়ে বাড়িতে পুষছে, মেয়ে বিয়ে দিতে পারে না। তখনকার দিনে কিন্তু তখনকার দিনে রবীন্দ্র মধ্যবর্তী যুগে, হ্যাঁ, রবীন্দ্রনাথের যুগে, যে 8-9 বছর হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তাহলে 8-এর বেশি হয়ে গেলে, 11-12 হয়ে গেলে তাদের বলতো অত বড় মেয়ে ঘরে আছে, বিয়ে দেয়নি, তাদেরকে একঘরে করতে হবে, তাদের হাতে কিছু খাবো না, তাদের সঙ্গে কথা বলবো না, এই পরিস্থিতি। তাহলে এই যে বাল্য বিবাহটা ছিল, ওই ছোট্ট বয়সে মেয়েদেরকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিত, সেটাও একটা কুসংস্কার ছিল। তাই তখনকার এই কবিতা, এই গদ্যটা রচনা তখনকার সময়ের, তার জন্য বলছে যে অত বড় মেয়ে তোমার ঘরে আছে, তোমার কি কোনো দিকে নজর নেই? কি গায়ে কি গুজব রটেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? সহায়রী আশ্চর্য হয়ে এবার জিজ্ঞেস করলো, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হবে। কি গুজব রটেছে যেখানে দেখো, জিজ্ঞাসা করো, এসো চৌধুরীদের বাড়ি যাও, জিজ্ঞাসা করে এসো গে। কেবল বাগদি মানে এটা সাঁওতালদের একটা সম্প্রদায়। আর দুলে মানে দুলে যারা ওই পালকি বয়ে নিয়ে বেড়াতো আগেকার দিনে, তাদেরকেই দুলে বলা হয়। তাহলে এটা নিচু জাত। তাহলে সমাজে বাস করতে গেলে নিচু জাতও থাকবে, উঁচু জাতও থাকবে, ব্রাহ্মণও থাকবে, শূদ্রও থাকবে। তাই বলে যে ব্রাহ্মণরা একচেটিয়া উঁচু দরের মানুষ, আর শূদ্র আর সাঁওতাল আর এই যে জাতভেদের ব্যাপার, সেটা কিন্তু তখনকার মানুষরা ওই রকম করে দেখতো। তাদেরকে কথা বলতো না, ছোঁয়াছুঁয়ি নিত না, তাদের কাছে বসতো না। এই যে, কিন্তু এখন আমরা আধুনিক যুগে এসে এই কথাটা যেন একদম না মানি। হ্যাঁ, সবাই যেন মানুষ জাতপাত এটা যেন আমরা অত বিশ্বাস না করি, যে জাত ও উঁচু জাত, ওর কি জাত, এইরকম না দেখি। আমরা মানুষকে মানুষভাবেই যেন মেনে চলতে পারি, এটাই তোমাদেরকে বলছি। তাহলে সমাজে এই যে বাগদি দুলেদের সঙ্গে মিশে তুমি থাকছো, ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে গেলে ভালো হয়ে থাকতে হবে, এইরকম বলল সহায়রীর স্ত্রী অন্নপূর্ণা। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়রী বিস্মিত হয়ে অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অন্নপূর্ণা পূর্ববৎ মানে আগেকার মতোই পুনর্বার আবার বলতে লাগলো যে একঘরে করবে।
এখানে দেখো এক ঘরে, আমি একটু আগেই বলেছি এক ঘরে, তাহলে এক ঘরে মানে কি? এক ঘরে মানে যে বাড়িতে বড় মেয়ে থাকলে বিয়ে যদি না দেয়া হতো তাহলে কি হতো? তাকে এক ঘরে করা হতো। তার মানে তার সঙ্গে থাকবে না, তাকে সমাজে রাখবে না, তার ছোঁয়া জল খাবে না, তার বাড়ি যাবে না কেউ, তাকে পুজোর কাজে ডাকবে না, এই যে তাকে এক ঘরে করে রাখবে, সে একাই থাকবে। আর কি বলতো, এই যে আগেকার দিনে যেমন ব্রাহ্মণ পরিবারের মেয়েরা হলে, হ্যাঁ, তার বাবা মা কি ভাবতো যে কুলীন পাত্রর সঙ্গে, কুলীন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। সেই কুলীন ছেলেটা 80 বছরের বৃদ্ধ হলেও, তার বাবার থেকে বয়সে বড় হলেও কিন্তু তার মেয়ের সঙ্গে বিয়ে দিত, কারণ ছেলেটা কুলীন। ছেলে তো আর বলা যায় না, বৃদ্ধই বলা যায়। তাহলে সেই বৃদ্ধটা যদি তার 4-5টা 6টা বউ থাকলো, তবুও একটা ছোট্ট 10 বছরের বালিকাকে তার ঘাড়ে দিয়ে দেয়া হতো। তাহলে কি হতো? সেই 80 বছরের বৃদ্ধটা, মৃত্যু পথযাত্রী বৃদ্ধ, তখন ওই 8 বছরের মেয়েকে বিয়ে করার পরেই সে যখন মারা যেত, তখন সেই মেয়েটাকেও তারা তখন সতীদাহ হতে দিত, তার চিতায় তুলে দিত। এই যে নিয়মটা চলে আসছে, তাহলে এই যে কুলীন ব্রাহ্মণকে বিয়ে দিব, কুলীন বংশে বিয়ে দিব, এরকম করে করে তখন মেয়েদের সঠিক পাত্র পাওয়া যেত না বলে একটু দেরি হয়ে যেত বিয়ে হতে। আর যখনই দেরি হয়ে যেত তখনই তাদেরকে এক ঘরে করে রাখতো। এই যে সমাজের নিয়ম, এই যে সমাজের শৃঙ্খলা ছিল তখন, সেটা কিন্তু খুব ভয়াবহ। তাই তখন বাবা মারাও চাইতো যে কুলীন পাত্র তো পেয়েছি, সেটা 80 বছর হোক আর 70 বছরই হোক, ব্রাহ্মণ পাত্র পেয়েছি, তাহলে সেই ব্রাহ্মণ পাত্রর সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিয়ে দিব, আমার জাত বংশ তো বাঁচবে, মেয়েটার কি হলো সেটা আর দেখার দরকার নেই। তাহলে এটার সঙ্গে, এই প্রসঙ্গে আর একটা কথা বলি, অন্তর্জলি যাত্রা যে একটা উপন্যাস আছে, ছোট গল্প আছে অন্তর্জলি যাত্রা, সে 80 বছরের বৃদ্ধ মৃত্যু পথযাত্রীর সঙ্গে আর 9 বছরের বালিকার যে বিয়ে দেয়া হয়েছিল, আর বিয়ের পরেই তার শ্বাসকষ্ট ওঠে না, সে তো মৃত্যু, সে মরার জন্যই প্রস্তুত হয়ে আছে, আর তখন ওই মৃত্যু শয্যার সঙ্গেই ওই বালিকাটার বিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তাকে তো আর সংসার করতে হলো না, সে স্বামীর সঙ্গে তাকে শ্মশানে পাঠিয়ে দেওয়া হলো, কারণ স্বামীটা যখন তখন মরতে পারে, আর মরে গেলেই তার ওই মেয়েটাকে, বালিকাটাকেও তার সঙ্গে চিতাতে তুলে দেওয়া হবে। এইরকম একটা সিনেমা আছে অন্তর্জলি যাত্রা, তোমরা যদি সময় পাও অবশ্যই সেটা দেখে নিও। তারপর নেক্সট এসো। তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। সহায়রূপে তাচ্ছিল্যের ভাব নিয়ে যেন এটাকে কিছুই ভাবলো না যে এক ঘরে করবে। চণ্ডী মণ্ডপে শুনে এসছে সহায়রীর স্ত্রী অন্নপূর্ণা তাকে এক ঘরে করবে, ভালোই হলো তোমার, এক ঘরে করবে, থাকবে এবারে এরকম করে দুলে, আর বাগদিদের বাড়ি যাবে আর আসবে, তোমার আর কি কাজ। তখন সহায়রী বলছে যে এই আমি ভাবছি কি না কি, এক ঘরে সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছে সেই কালীময় ঠাকুর, ও করলেই হলো। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, মানে একদম খুব রেগে জ্বলে উঠলেন তেলে বেগুনে। তেলে যেমন বেগুন ছেড়ে দিলে চড়বড় চড়বড় শব্দ হয়, সেই রকম তিনি জ্বলে উঠলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবেন, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কেন, তোমাকে এক ঘরে করবে না তো কি করবে? তুমি একবার সমাজের মাথা নাকি একদম মাতব্বর? তুমি গ্রামের প্রধান যে তোমাকে করবে না? চাল নেই, চুলো নেই, কিছু নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, এটাতে কঠিন কথা কি? করতেই পারে।
আর সত্যিই তো তোমার মেয়েটা তো আর ধাড়ি মেয়ে, মানে বড়, এত বড় হয়ে গেছে, তারপর গলার স্বর নামিয়ে, মানে মেয়েকে তো সবসময় বকা যায় না, মেয়েদেরকে তো মা এমনিতেই স্নেহ করে, তাহলে গলার স্বর নামিয়ে বলছে, তা সেটা 15 বছরের হলো, আমরা কমিয়ে একটু অল্প কম করতে পারি, কিন্তু তা বলে তো আর বিয়ে দেবার তোমার গা নেই, তুমি তো বিয়ে দিতে পারছো না, আমি কি সেটা পাত্র ঠিক করতে যাব? সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে সশরীরে, মানে নিজে উপস্থিত থেকে যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন ততক্ষণই তার স্ত্রী চিৎকার করবে, তাকে বকবে, তাই তিনি কোনো কিছু না ভেবে তা দাওয়া থেকে, বারান্দা থেকে একটা তাড়াতাড়ি কাঁসার বাটি তুলে নিয়ে বাইরে যাওয়ার জন্য তিনি খিড়কি দুয়ারের দিকে গেলেন। আর ওই সময়েই কাকে যেন দেখে তার গলার আওয়াজ আনন্দপূর্ণ হয়ে উঠল, আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, একই রে খেন্তিমাকে এবার দেখেছে, খেন্তিমা এসব কোথা থেকে পেলি? এ সময় দেখো কি হয়েছে, 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরজনের হাটে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। আমরা কি করেছি সবাই জানি পুঁই শাক কেমন, পুঁই গাছ দেখতে কেমন, পুঁই গাছ দেখতে লতানো লতানো, সেটা একটা যদি মাচা করে দেওয়া যায় সেই মাচায় পুঁই গাছটা ওঠে, যেমন লাউ গাছ, আমরা আবহমানে ক্লাস 9-এ দেখতে পেয়েছি লাউ গাছ। তাহলে গ্রাম বাংলার অনেক বাড়িতে এখনও উঠানের একটু জায়গা নিয়ে দেখবে পুঁইয়ের মাচা করা আছে, সেখানে লতিয়ে লতিয়ে পুঁই গাছ উঠে। আমরা সকলেই পুঁই শাক খাই, কিছু না কিছু অল্প বেশি, যে না যাই হোক আমরা পুঁই শাক খাই, পুঁই চচ্চড়ি খাই, পুঁই ডাঁটা খাই। তাহলে এই 14-15 বছরের একটি মেয়ে তার ছোট ছোট দুটি বোনকে নিয়ে পিছনে এক বোঝা পুঁই শাক, হ্যাঁ ডাঁটাগুলি মোটা হলদে হয়ে গেছে বলে কেউ পুঁই গাছটা উপড়ে ফেলে দিয়েবে, জঙ্গল পরিষ্কার করেছে, আর এই মেয়েটি কি করেছে, সেই জঞ্জাল প্রাণপণে তুলিয়ে এনেছে, মানে প্রাণ ভরে সেই জঞ্জালগুলো তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একটি মেয়ের হাত ফাঁকা, আর একটি মেয়ের হাতে ওই হলুদ পুঁই পাতার জড়ানো কোনো দ্রব্য আছে, সেটা দেখে সহায়হরি খুব আনন্দ, বলছে যে এগুলো কোথায় পেলি? বড় মেয়েটি খুব লম্বা, গোল গাল চেহারা, মাথার চুলগুলি কৃষ্ণ ও আগছলো বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডোগর ও শান্ত, সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটা সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলি কৃষ্ণ কালো অগোছালো, বাতাসে উঠছে, মুখখানা বড়, আর চোখ দুটো ডাগর ডোগর ও শান্ত। সে হাতে কাঁচের চুড়ি পড়ে আছে 2 পয়সা ডজনের। এখানে কোশ্চেন থাকতে পারে, কাঁচের চুড়িগুলি কত পয়সা ডজনের? 2 পয়সা ডজনের। একটি সেফটি পিন দিয়ে কাঁচের চুড়িগুলো এক জায়গায় একত্র করে আটকানো আছে, 4-5টা তার হাতে চুড়ি আছে, সেই চুড়িগুলোকে সেই 2 পয়সা ডজনের সেফটি পিন দিয়ে আটকানো আছে, তাহলে চুড়িটা এদিক ওদিক নড়বে না আর ভাঙবেও না। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। পিনটির মানে সেফটি পিনটির বয়স যদি খুঁজে আনতে যাওয়া যায় তাহলে প্রাগৈতিহাসিক, যখন ইতিহাস রচনা হয়নি তখন গিয়ে খুঁজে আনতে হবে আমাদের। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চাই না,
বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2টো পয়সা বাকি আছে। আমি বললাম দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। এই মেয়েটির নাম খেন্তি। তা তাড়াতাড়ি পিছন ফিরে পশ্চাৎবর্তিনী মানে বোনটার দিকে তাকিয়ে সেই বললাম না হলুদ পাতা জড়ানো দ্রব্যটি কি আছে, সেটাতে আছে চিংড়ি মাছ। ওর বাবাকে বলছে বাবা চিংড়ি মাছ দেখো, আমি গয়াবুড়ির কাছ থেকে নিলাম। সে দিতে চাই না, সে বলছে যে তোর বাবার কাছ থেকে আরও পাই আমি 2টো পয়সা, দিব না। তখন আমি বললাম দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার পয়সা নিয়ে পালাবে, দাও না। আর কি করলাম বলো তো, ঘাটের কাছে রায় কাকা বলল যে এইগুলো নিয়ে যা, দেখ কেমন মোটা মোটা পুঁই ডাঁঠা। অন্নপূর্ণা দা হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে বলে দিয়েছে না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ। ফেল বলছি ও সব ফেল। অন্নপূর্ণা তো এমনিতেই রেগেছিলেন, যাদের সঙ্গে বললেন পাকা পুঁইড়াটা কাঠ হয়ে গেছে আর তোমাকে দিয়েছে, তুমি নিয়ে চলে এসছো। যত বোকা আমার বাড়িতে জন্ম, আমার বাড়িতে এসছে, তাদের আগাছা পরিষ্কার করেছে, লজ্জা করে না এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছ। একজন তো এরকম হয়েছে, আর একজন হয়েছে কোথায় রস কোথায় ছাই কোথায় পাস। ফেল বলছি ফেল, ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই গাছ শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের দলে ফেলে দিয়াই তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তো। মেয়েটি শান্ত আর ভয় মিশ্রিত মানে খেন্তি শান্ত আর ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাইতেই তার হাতের বাঁধনটা আলগা হয়ে গেল, আর পুঁই গাছের পুঁই শাকের বোঝাটা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা এবার বলছেন ও ছোট আর এক মেয়েকে যে রাধি তুই যা তো ওই আপদগুলো মানে ওই পুঁই ডাঁটাগুলো তুই খিড়কির ধারে দরজাতে দিয়ে ফেলে আয় তো। এবার অন্নপূর্ণা খেন্তিকে বলছে ফের যদি তুই বাড়ির বাইরে গেছিস তো তোর ঠ্যাং আমি ভেঙে দেবো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আটকাইতে পারিল না। অনেকগুলি ডাঁটায় এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। বোঝা মাটিতে পড়ে গেছিল পুঁই শাকের। ছোট মেয়েটি কলের পুতুল মানে যেমন বলে কলের পুতুল দেওয়া মানে পুতুলকে যেমন বলবে তেমনি চলতে লাগবে, চাবিটা ঘুরালেই সেই রকম কলের পুতুলের মতো সে এদিক তারপর পুঁই ডাঁটাগুলি তুলে খিড়কির দিকে চলল। ছোট মেয়ে অত বোঝা আটকাতে পারে না, তাই ডাঁটাগুলো এদিক ওদিক ঝুলতে লাগলো। সহায়রীর ছেলে মেয়েরা তার সব মেয়েরাই কিন্তু তার মাকে খুব ভয় করত। সহায় আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং। সহায়রী এবার আমতা আমতা করে বলছে ওর বউকে যে এনেছে ছেলে মানুষ খাবে, তুমি ওরকম কোনো করছো, বরং কিছু একটা এই বলে থেমে গেল। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। পুঁই শাকের বোঝা নিয়ে যাচ্ছিল মেয়েটি, যখন তার বাবা বলল ছেলে মানুষ খাবে তুমি এরকম কেন করছো, তখন মেয়েটি ভাবছিল তার মা বোধহয় তাকে ফেলতে মানা করবে। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, অন্নপূর্ণা তার দিকে এবার চেয়ে বললেন না না নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই যা দূর করে বনে দিয়ে আয়। তুই আবার দাঁড়ালি কেন, যা যা দিয়ে আয়, খেতে হবে না, মেয়ে মানুষের অত নোলা কিসের, নোলা মানে লোভ, অত লোভ কিসের, এক পাড়া থেকে আর এক পাড়া পুঁই শাক ভিক্ষে করে আনবে, যা বনে ফেলে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে,
তাহার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন মানে তার পক্ষে অবলম্বন, পুঁইশাকের পক্ষের অবলম্বন করতে পারল না। দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তার সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। শহরে তার বড় মেয়ে খেন্তির দিকে চাইলেন, দেখছেন তার চোখ দুটো জলে ভরে গেছে। তার খুব কষ্ট হলো বাবার। মেয়ের কত সাধের জিনিস, পুঁই শাক সে কত ভালোবাসে খেতে, কিন্তু পুঁই শাকের পক্ষ অবলম্বন করে স্ত্রীকে চটাতে তার খুব ভয় হলো, সাহস হলো না। খিড়কি দিয়ে তিনি বের হয়ে গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। অন্নপূর্ণা এবার কি করলো? রাঁধতে বসলো। রান্না করতে বসে বড় মেয়ের কাতর দৃষ্টি তার স্মরণ হলো। ওই যে যখন পুঁইশাকটা ফেলে দিচ্ছিল, তার চোখ দুটো জলে ভরে গেছিল, সেই দৃষ্টিটা তার স্মরণ হলো। হ্যাঁ, তাই অন্নপূর্ণার মনে পড়ল যে গত অরন্ধনের মানে রান্না করা হয়নি যেই দুদিন, সেই দিনের আগের দিন যেদিন বাড়িতে পুঁইশাক করেছিল, সেদিন কিন্তু খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেক আমার আর অর্ধেকটা তোমাদের সবার। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। বাড়িতে সে সময় কেউ ছিল না। নিজে এবার কি করলেন, উঠে গিয়ে উঠানের খিড়কির দোরের কাছে গিয়ে দেখলেন আশেপাশে যে ডাঁঠাগুলো পড়ে রয়েছে সেগুলো কুড়িয়ে নিলেন, আর বাকিগুলো যেগুলো একদম ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে সেগুলো নেওয়া গেল না। কুচো চিংড়ি দিয়ে চুপি চুপিই তিনি পুঁই চিংড়ি রান্না করে রাখলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। দুপুরবেলা খেন্তি যখন পাতে দেখল ভাতের সঙ্গে তাকে পুঁইশাকের চচ্চড়ি দিয়েছে, তখন বিস্ময়ে অবাকে আনন্দপূর্ণ তার ডাগর চোখে মায়ের দিকে তাকালো। হ্যাঁ, দু একবার এদিক ওদিক, অন্নপূর্ণা তখন কি করবে, দু একবার এদিক ওদিক ঘুরে এসে এই কাজ ও কাজ করার পরে দেখলেন যে তার মেয়ের পাতে এক টুকরোও আর পুঁইশাক পড়ে নাই। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। পুঁইশাকের ওপর তার এই বড় মেয়েটির কি দারুণ লোভ তা তিনি জানতেন বলে জিজ্ঞাসা করলেন, খেন্তি, তোকে আরেকটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ তখনই ঘাড় নেড়ে আনন্দজনক প্রস্তাব সমর্থন করলেন, হ্যাঁ, দাও। কি ভেবে, এই যে অন্নপূর্ণা কি ভেবে তার চোখে জল আসলো। চাপতে গিয়ে কি করলেন তিনি, উঁচু চালের বাতায়, ওই খড়ের চাল আর বাতা দিয়ে বাঁশের বাতা দিয়ে তৈরি করা যে চাল, সেই চালের গোঁজা থেকে ডালা আছে রাখা, সেই ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন তার চোখের জলটা লুকাবার জন্য। এবার যদি তার চোখের জল খেন্তি দেখে তাহলে বলতে পারবেন যে লঙ্কা পাড়তে গিয়ে তার চোখে জল এসছে। তাহলে তোমাদের এই পড়াটা কেমন লাগছে? তোমরা আমার সঙ্গে থাকবে। তোমাদের এটা 2 পার্টে, আমি একদিনে শেষ করা যাবে না, পরবর্তীতে আবার করব। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, আর পড়াটা কেমন লাগছে কমেন্টে জানিও। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়রীর ডাক পড়িল। কালীময় ঠাকুর আগে আমরা দেখেছি, কালীময় ঠাকুর এক ঘরে করবে এই বলছিল। তা কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়রীর ডাক পড়িল। সহায়রীর ডাক এলো।
সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্টমুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব রাম বলো? 6-7 পুরুষের ভঙ্গ, পচা ক্ষত্রিয়। তাহলে কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেল বেলায় সহায়রীর ডাক পড়লো। কেন? যে সহায়রীকে ওখানে ডেকেছে সবাই। সংক্ষিপ্ত ভূমিকা করার পর কালীময় তাকে বলছে যে সেসব দিন নেই। এই যে ধরো কেষ্টমুখুজ্জে, আমাদের এখানে কেষ্টমুখুজ্জে, তার স্বভাব নাই, স্বভাব নইলে পাত্র দিব না, এরকম করে করে কি কাণ্ডটাই করলো। তারপর দেখো হরির ছেলেটাকে ধরে পড়ে তার মেয়ের বিয়ে দিল, তবে রক্ষে। তার কি স্বভাব রাম বলো? 6-7 বছরের পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়, মানে ক্ষত্রিয় বংশ নয়, পচা, এইরকম অবস্থা। তার উপরে তাও তার সঙ্গে ছেলেটার মেয়েটার বিয়ে দিল। পর্যন্তই থাকলো। নেক্সট আর দুটো পার্টে তোমাদের এই গদ্যটা আমি পড়াবো। গদ্যটা কেমন লাগছে? সবাই আমার সঙ্গে আছো তো? একসঙ্গে দেখছো কি জানি? তোমরা দেখে কমেন্টে জানাবে। আর তোমরা পুঁই শাক খেতে কে কে ভালোবাসো, পুঁইয়ের কি কি তরকারি ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আর পুঁই শাক তো তোমরা সবাই দেখেছো। তাহলে এই পুঁই গাছটা নিয়ে যে আমাদের আজকে পুঁই শাকটা নিয়ে আমাদের আজকে এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর কিছু যদি কোশ্চেন থাকে আমাকে তবুও সেটাও বলবে। তোমরা শেয়ার লাইক করে দিও অবশ্যই। আর আজকে যে এই পুঁই মাচা গল্পটি তোমরা শুনলে থাকলে আমার সঙ্গে, তারা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের পার্ট দুটো তোমরা আগেই পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই এই আমার সঙ্গে থাকবে। 11-এর ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন আছে, যেগুলো আছে এরপরে প্রবন্ধ, কবিতা যেগুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে করব। তাহলে তোমরা ভালো থেকো। হ্যাঁ, আজ এই পর্যন্তই। টাটা।